আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। আজকে রানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জন বিডিআর সদস্য মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর ১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দিতে যাচ্ছেন। এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ১৬৮ জনের তালিকা তারা হাতে পেয়েছেন। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কাশিমপুর কারাগারের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, কখন ছাড়া পাবে বিডিআর সদস্যরা? পরিবারের সদস্যরা বাইরে যারা আছেন তারা কি বলছে? কথা যারা যে সকল বিডিআর সদস্যরা কাশিমপুর কারাগারে ছিলেন তাদের মুক্তির বিষয়ে কাগজপত্র ইতিমধ্যেই গতকালকেই সমস্ত কাগজপত্র তারা কারা কর্তৃপক্ষ হাতে পেয়েছে এবং সে মোতাবেক তারা তাদের মুক্তি দেওয়ার বিষয়ে সকল ব্যবস্থা তারা নিয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে সকাল থেকেই অর্থাৎ যারা কারা অভ্যন্তরে আছেন কারাগারে তাদের স্বজনরা সকাল থেকেই কারাগারের সামনে ভিড় জমাচ্ছেন এবং নানা বয়সের ছোট ছোট শিশু বাচ্চা কোলে নিয়ে তারা স্বজনের অপেক্ষা করতেছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা অনেক ফুল নিয়ে এসেছেন, মিষ্টি নিয়ে এসেছেন এবং কারাগারের সামনে প্রচন্ড মানুষের ভিড় এবং তাদের স্বজনদের ভিড় রয়েছে এবং যারা যারা আস্তে আস্তে কারাগার থেকে দু একজন করে বেরিয়ে আসতেছেন এবং তাদেরকে ফুল দেওয়া হচ্ছে এবং তাদের মিষ্টি খাওয়ানো হচ্ছে। এই সকল কর্মকাণ্ড এখন চলতেছে এখানে। আর বিশেষ করে যেহেতু কারা অভ্যন্তরে থেকে বের হওয়ার তাদের সময় লাগতেছে, তাদের স্বজনরা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করেও অনেকটা উৎফুল্ল চিত্তে তারা কারাগারের সামনে তারা অপেক্ষা করতেছেন। আর বিশেষ করে যে সমস্ত বিডিআর সদস্যরা বের হচ্ছেন, বের হওয়ার সাথে সাথেই এই স্বজনদের সাথে তারা কোলাকুলি করছেন। আবেগে অনেকেই মানে কেঁদে ফেলছেন যে তারা দীর্ঘদিন পরে তারা মুক্ত বাতাসে তারা তাদের স্বজনদের সাথে মিলিত হতে পেরেছে। আর একটু সময় লাগবে, আমাদেরকে বলেছেন কারা কর্তৃপক্ষ যে একত্রে সবগুলো মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না, যাদেরকে যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হচ্ছে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং আস্তে আস্তে সারা দিন লাগতে পারে এরকম আমাদেরকে জানালেন কারা কর্তৃপক্ষ। এই ছিল এখানকার অবস্থা। কথা কাশিমপুর কারাগার থেকে বিডিআর সদস্যদের মুক্তির খবর জানছিলাম। বাংলাদেশে জুলাই আগস্ট নৃশংসতার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরি করার কাজ চূড়ান্ত পর্যায়ে আছে এবং তা মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে তিনি কথা জানিয়েছেন। তুর্ক বলেন, এই প্রতিবেদন বাংলাদেশ সরকারের পাশাপাশি জেনেভাস্থ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কেও দেয়া হবে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ নিয়ে তদন্ত করার জন্য জাতিসংঘকে ধন্যবাদ দেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিরসনে অব্যাহত সহযোগিতার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানকে ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা গত কয়েক মাসে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। ওদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন ফিফা প্রধান। সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নে আশা প্রকাশও করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরের খবরটি জানানো হয়েছে। সাক্ষাতে ইনফান্তিনো ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবল বিকাশে সহায়তার আশ্বাস দেন। ইনফান্তিনো বলেন, ফিফা সৌদি আরবের নারী ফুটবলে সাহায্য করবে, যা সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীরাও ফিফার পদক্ষেপ উপকৃত করবে। বাংলাদেশের চলমান তারুণ্যের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল ইনফান্তিনোকে, তবে ব্যস্ততার কারণে আসতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
কুয়াশায় শুধু রাজধানী নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদ নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়ছেন দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলার মানুষ। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত ব্যাহত থাকতে পারে। হেফাজত ইসলামের অনুষ্ঠান থেকে ফেরার পথে আটক হয়ে আয়নাঘরে ১.৫ মাস বন্দী ছিলেন টাঙ্গাইলের শফিক। আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সদস্য বলে তাকে আটক করে সাদা পোশাকের পুলিশ। ২ বছর কারাভোগ করেন শফিক। পরে ঘরবাড়ি বিক্রি করে জামিনে বেরিয়ে চলে যান আত্মগোপনে। ৫ আগস্টের পর ফিরে আসেন নিজ গ্রামে। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের কাছে জানালেন তার সেই দুর্বিষহ দিনের কথা। টাঙ্গাইল থেকে মোহাব্বত হোসেনের পাঠানো রিপোর্ট। গাড়ির কাছে যাওয়ার সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে একদম বসায় ফেললো, বসায় চোখ বেঁধে ফেললো, হ্যান্ডকাপ পরায় ফেললো, হ্যান্ডকাপ পরে একদম যেভাবে ছিনতাই করে নিয়ে যায় ঠিক সেইভাবেই নিল। আয়নাঘরের বন্দিশালার লোমহর্ষক সেই দিনগুলোর কথা এনটিভিকে জানালেন শফিক। রুম থেকে যখন আমাকে বের করতো তখন চোখ বেঁধে নিয়ে আবার হ্যান্ডকাপ পরে নিয়ে যাইতো, তখন বলতো যে আপনার আজকে শেষ দিন, কালেমা পড়ে নেন। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যাওয়াই কাল হয়েছিল তার জীবনে। জানান, সমাবেশ থেকে বাড়ি ফেরার পর তার উপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে ২০১৪ সালের ১০ আগস্ট সদর উপজেলার সদলপুর গ্রামের বাড়িতে সাদা পোশাকে কিছু লোক এসে তার নাম জিজ্ঞাসা করে। চোখ হাত বেঁধে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। সেই থেকে শুরু হয় তার উপর অমানসিক নির্যাতন। টানা ১.৫ মাস চলে বর্বর নির্যাতন। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। পরে তাকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সক্রিয় সদস্য বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২ বছর জেল খাটার পর সম্পত্তি বিক্রি করে জামিন পান তিনি। পরে প্রাণ বাঁচাতে পরিবারের অজান্তে চলে যান আত্মগোপনে। মনে হয়েছে অনেক সময় যে আর ফিরে আসবো না, আবার অনেক সময় মনে হয়েছে না, আল্লাহ যদি বাঁচায় রাখে, কোথাও কোনোভাবে যদি বাইসে থাকে তাহলে আল্লাহ আনবো। আমার মনে হয়েছে যে হয়তো কেউ মাইরে হালাই দিছে, কোনো হালে পান ফালাই দিছে মাইরে। ৪৪ দিন পাই নাই, না পাওয়ার কারণে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গ্রামের বাড়িতে চলে আসেন শফিক। তাকে দেখে পরিবারের সবাই হতবাক হয়ে যান, কারণ বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। ২জন লোক আইসা আমাকে একটা রুমে নিয়ে গেল। তো রুমে নিয়ে আমার চোখ খুললো, তখন দেখি যে আমি শুধু এই কবরের মতো একটা রুম, মানে চাপা, ছাদ অনেক উঁচা। ওইখানে শুধু একটা লাইট ছিল, কিন্তু বিকট একটা আওয়াজ ছিল, ব্যাপক একটা আওয়াজ ছিল। ওই সময় হ্যান্ডকাপ খুইলে আবার রশি দিয়ে হ্যান্ডকাপের মধ্যে রশি বাইর দেয়, আমাকে প্রায় ৫-৬ ঘন্টার মতো ঝুলায় রাখছিল ওই জায়গায়। জঙ্গি তকমা দিয়ে তার জীবনকে যারা নরক বানিয়েছিল তাদের বিচার দাবি করেছেন শফিক। এনটিভি নিউজ ডেস্ক। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ইভেন্টের লোগোতে পাকিস্তানের নাম থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই পাকিস্তানের নাম লেখা লোগো সম্বলিত জার্সি পরার বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি নিয়ম অনুযায়ী সকল দলের জন্য অনুমোদিত লোগো ব্যবহার করা বাধ্যতামূলক। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করে যে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তান নাম লেখা থাকবে না। তবে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাংখিয়া জানিয়েছেন, ভারত আইসিসি নির্দেশিকা অনুসরণ করবে। আইসিসি প্রতিনিধি দলের সাম্প্রতিক পাকিস্তান সফরের সময় পিসিবি নীতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। আইসিসি নিয়ম অনুসারে সব দলকে একটি অনুমোদিত লোগো ব্যবহার করতে হবে। সব দল অনুমোদনের জন্য আইসিসির কাছে ম্যাচ এবং অনুশীলনের কিট পাঠায়। যদি লোগো সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে কিটটি বাতিল করা হয়। যদিও ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের অধিনায়কদের ফটো সেশনে অংশ নেবেন কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।